বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব গোলাম মুর্তজা, এই যে বিএনপিকে আশ্রয় করে বিভিন্ন জঙ্গি সংগঠন বলেন, ইসলামী দলগুলো বলেন, যে এই যে বিএনপিকে এক ধরনের ইমেজ ক্রাইসিসে ফেলা হচ্ছে, এটা কি বিএনপি আসলে বুঝতে পারছে না, নাকি তারা জেনে শুনে বুঝে এটাকে আসলে? এটা শুরুতে আমি একটি কথা বলেছিলাম যে যেহেতু ক্ষমতায় যাওয়ার রাজনীতি, সেই কারণে অনেক কিছুর সঙ্গে আপোষ করছে। বিএনপির এখানে দুই রকমের চিত্র আছে। বিএনপিকে যেটা বলা হচ্ছে যে বিএনপি নিজেই জঙ্গিবাদী দল হয়ে যাচ্ছে কি না, মৌলবাদী দল হয়ে যাচ্ছে কি, এটি একটি ব্যাপার। আর এখানে আমি দুইটি দিক দিয়ে ছোট্ট করে কথা বলি। যেন বিএনপির উপরে এইটার বড় রকমের কিছু দায় আছে। 21শে আগস্টের গ্রেনেড হামলার ঘটনা ঘটিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের হত্যাকাণ্ডের একটা বড় দায় বিএনপির কাঁধে। সুতরাং বিএনপিকে অনেক কিছু নিয়েই চলতে হচ্ছে। এর বাইরে জামাতকে আশ্রয় দেয়া, অন্যান্য দলকে আশ্রয় দেয়া। কিন্তু আপনি যদি সরাসরিভাবে জঙ্গির কথা বলেন, তাহলে জঙ্গিবাদী দল কিন্তু ওইগুলোই যেগুলোকে সরকার চিহ্নিত করেছে বা নিষিদ্ধ করেছে। আপনি কিন্তু অন্যান্য দলগুলোকে আমরা আসলে গ্রামাটিক্যালি জঙ্গিবাদী দল বলতে পারি না। আপনি যদি শুরু থেকে বাংলা ভাইটাই এগুলি সেই দায় তো আছে, সেই দায় নিয়ে হ্যাঁ, আমরা অনেক আলোচনা, অনেক সমালোচনা করেছি, সেটার কথা বলেছি বর্তমান সময়। আর এইখানে আমরা যে জিনিসটা ভুল করছি, আমি যে জায়গাটির সঙ্গে একমত নয়, বিরতির সময় যে কথাটা বলছিলাম, যে বিএনপিকে যদি আমরা ওই রকম জঙ্গিবাদী দলের দিকে ঠেলে দেই, বলি যে বিএনপি একটি জঙ্গিবাদী দল, তাহলে আমাদের দেখেন বাংলাদেশের চিত্রটা কি দাঁড়ায়। বাংলাদেশের চিত্রটা দাঁড়ায় যে কমপক্ষে 30 থেকে 35% ভোট বিএনপি পায়। এর বাইরে আরো আর যে অন্যান্য দল আছে সব মিলিয়ে প্রায় 40% ভোট। তো বাংলাদেশের 40% মানুষ কি মৌলবাদী, বাংলাদেশের 40% মানুষ কি জঙ্গি? মোটেই বিষয়টি সেরকম নয়। বিএনপিকে এই জায়গাটিতেই সুস্থ রাজনীতির প্রসঙ্গ আসে, রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ আসে। আমরা বর্তমান সময়ের যে দমন পীড়ন দেখছি, তার মধ্যেও রাজনৈতিক কর্মসূচির অভাব। বিএনপি যে রাজনীতি করছে, বিএনপি শুধু সহিংসতাটাই করছে, সহিংসতাটাকেই উৎসাহিত করছে। বিএনপিও কোনো রাজনীতি করছে না। সুস্থ ধারার রাজনীতি যদি দেশে ফিরে না আসে, আপনি যদি সুস্থ ধারার রাজনীতির কথা বলেন, তাহলে সেটার দায় কি আসলে সরকারেরও নাই? না, আমি সেই জায়গাতে আসছি। সুস্থ ধারার রাজনীতি করা বলতে আমি সরকারের কথাই বলছি, যে সুস্থ ধারার রাজনীতি নিজেকে করতে হবে, অন্যকে করতে দিতে হবে। যদি আপনি করতে না দেন, তাহলে এই বড় দুটি দল নিজেরা, আওয়ামী লীগ এবং বিএনপি, আমি দুটিকে এক করছি না, বাট বড় দুটি দল নিজেরা মারামারি করবে, নিজেরা কামড়াকামড়ি করবে। এক সময় তৃতীয় শক্তি বলতে সামরিক বাহিনী ছিল, এখন সামরিক বাহিনীর বদলে যাওয়া প্রেক্ষাপটে সেই সামরিক বাহিনীর বিষয়টি নেই বা কমে গেছে অনেক। কিন্তু এখনো তৃতীয় শক্তি বলতে যে অন্য কেউ নেই। বাংলাদেশে খালি জঙ্গিবাদ করবেন, একদিন হঠাৎ করে আপনি দেখবেন যে একটা বিস্ফোরণ ঘটে গেছে। সুতরাং ওই জঙ্গিবাদ করে খেলাধুলা না করে সত্যিকার অর্থে জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আর সুস্থ রাজনৈতিক ধারাটা ফিরিয়ে আনেন। এখানে বড় দল হিসেবে আওয়ামী লীগের এবং সরকারের দায় আছে। সরকার বিএনপির অনেকেই বলছে যে সরকারের পক্ষ থেকে যে বিএনপি আসলে এখন জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে গেছে। এখন যদি তাদের কথাটি আমি সত্যও ধরে নেই, আমি সত্য মনে করি না, কিন্তু যদি সত্যও ধরে নেই, সেই ক্ষেত্রে সেটা কি সরকারের অনেকখানি দায় না? কারণ তারা বিএনপিকে কোণঠাসা করতে করতে, এখানে আপনার এটা বুঝতে হবে যে বিএনপি এবং আওয়ামী লীগের রাজনৈতিক চর্চার ধরনটাই ডিফারেন্ট। বিএনপিকে যে অর্থে দোষ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে তারা তাদের মানে ওই পলিটিক্যাল সাইনবোর্ডটা ইউজ করতে দিচ্ছে, যেটা মৌলানা ভাসানী এক সময় করেছেন, যে আন্ডারগ্রাউন্ড যে পরে কমিউনিস্টরা নিষিদ্ধ যখন ছিল, তারা সবাই ন্যাপ করতো, ভাসানী ন্যাপে এসে তারা বিভিন্ন সময় বিভিন্ন আপনি নিষিদ্ধের কথা যখন বলছেন, নিষিদ্ধ দল যেগুলো, এগুলো তো আর নিশ্চিহ্ন হয়ে যায়নি। তারা জামাত করে না, কিন্তু মানে বিএনপি তাদের এক ধরনের ভরসার জায়গা দেয় যে সরকার গঠন হলে আপনি প্রাইম মিনিস্টার বা এরকম একটা কিছু, বাকিটা আমরা আসি, হ্যাঁ, কিন্তু আমাদের এই ব্যাপারগুলো আপনারা সামাল দেবেন। দে আর দ্য ফ্রন্ট অ্যাকচুয়ালি। এবং এইটার দায় তো সেই 75 পর থেকে, মানে 79-তে যখন বাংলাদেশের রাজনীতি আবার ব্যাক করলো, তখনই তো এটা বিএনপি করে দিয়ে গেছে। সেই প্র্যাকটিসটা তারা ধরে রেখেছে। জঙ্গি যেটা, যে এখন যেটা আমরা আগে বলতাম মূল্যবাদী, সেটা এখন জঙ্গি বলি, তফাৎ তো এক মানে নাই। কিন্তু যেটা হচ্ছে যে মানে এই দায় আপনি সরকারের উপর চাপাতে পারেন না, এই অর্থে যে মানে সরকার যা করবে সেটা হচ্ছে একটা ক্রিয়াটা করছে, কিন্তু ওরা তো দায়টা কেন প্রতিক্রিয়ার হবে? মানে আপনি অন্যায় করলে সরকার আপনাকে ধরবে, এটা তো স্বাভাবিক। মানে না, কিন্তু আপনি যখন মানে হবে না, বলে যে বুদ্ধিমান যোদ্ধা শত্রুর পালিয়ে যাওয়ার পথ রেখে যুদ্ধ করে, তাই না? আপনি বিএনপিকে মানে কোণঠাসা করতে করতে এমন একটি অবস্থায় কি নিয়ে গেছেন না, যেখানে তার দেয়ালে পিঠ থেকে গেছে? না, মানে এখন তারা যেই রাজনীতি করছে তাতে তো মানে দেয়ালে পিঠ থেকে যাওয়াটাই মানে উচিত।
জনাব গোলাম মুর্তজা, দেখেন এখন নিশ্চিহ্ন করার একটা রাজনীতি আসছে, যে পরাজিত করার একটা রাজনীতি আসছে। আমি মনে করি অন্য যে কোনো দলের সাথে তুলনা করে একসময়ের মুসলিম লীগ বা আরো অনেক বলা যায় যে তারা বিলীন হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের মানুষ এখন যেভাবে দুই ধারায় বিভক্ত, এক ধারায় একটু বেশি আর এক ধারায় একটু কম, এইটাকে আমার মনে হয় আপনি সন্ত্রাস বা সহিংসতাকে আপনি শক্তি দিয়ে দমন করতে পারবেন, করা উচিত। সরকারের আরও আন্তরিকভাবে চেষ্টা করা উচিত, কথা কম বলে আবারও বলি। আর এর যে একটি রাজনৈতিক দিক আছে, সমস্যাটা মূলত রাজনৈতিক। আমি মনে করি সেই রাজনৈতিক যে সমস্যাটা, সেটাকে স্বীকার করে, আমি মনে করি না যে এখন সেই অবস্থা আছে যে দুই নেত্রী একসঙ্গে বসবেন আর সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি ওই সংলাপের কথা এখন আর বলি না। কিছুদিন আগে পর্যন্ত বলতাম যে তারা বসতে পারে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুই নেত্রী বসলেই ঠিক হয়ে যাবে আমি তা মনে করি না। কিন্তু আমি মনে করি কথা বলার একটা পথ লাগবে, এবং সমস্যাটা, রাজনৈতিক সমস্যাটা কথা বলেই সমাধান করতে হবে। সেটা শুধুমাত্র আগামী নির্বাচন নয়, আগামীর বাংলাদেশটা কিভাবে চলবে, সেই ক্ষেত্রে বাংলাদেশের যতগুলো জায়গা আছে, যতগুলো সেক্টর আছে, যতগুলো সেক্টর আশা নাই, কিন্তু সেটা না করলে আমরা সমস্যার সমাধানে পৌঁছাতে পারবো না। মানে আসলে আমরা আশা করি সেই পথ খুঁজে পাবে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো, এবং বিএনপি নতুন করে হরতাল দেয়নি, সেজন্য তাদেরকে নিশ্চয়ই আমরা একটা ধন্যবাদ জানাতে পারি। এবং খুব বেশি আশা নিয়ে বলতে পারি মানুষ আসলে এখন হরতাল অবরোধে দিবে না হরতাল, এবং এসএসসি পরীক্ষার্থীরা নিরাপদে তাদের পরীক্ষা দিতে পারবে, এই প্রত্যাশা রাখছি। সবগুলো পরীক্ষা দিতে পারবে, নিরাপদে ফিরতে পারবে বাড়িতে। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই নিরাপদে থাকুন।